بسم الله الرحمن الرحيم إن الحمد لله كما قال سبحانه وتعالى أأنتم تزرعونه أم نحن الزارعون شكر الحمد لله বর্তমান পরিস্থিতি এবং দেশের খাদ্যদ্রব্যের যে মূল্য বৃদ্ধি এ বিষয়ে আপনার করণীয় এবং দেশ ও জনগণের চাহিদা বিষয়ে আপনার বক্তব্যটা দেশ ও জাতির উদ্দেশ্যে যদি বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। অবশ্য আলহামদুলিল্লাহ আসলে মূল বিষয় হলো দেশের যে দ্রব্যমূল্য যে খাদ্যর এবং যে চাহিদা আমাদের যে সমস্যাগুলো হয়েছে আমার নিত্য প্রয়োজনীয় এই বিষয়গুলো হইল যে আপনি আপনার খাদ্যর চাহিদা পূর্ণ করতে হলে এবং দ্রব্যমূল্যকে আপনার শিথিল করতে হলে আপনার প্রথম হইল কি কৃষি মন্ত্রণালয়ের বিষয়। যে কৃষি মন্ত্রণালয়ে তার সর্বক্ষণ সে কী করতে হবে, কৃষকের উপর নজরদারি রাখতে হবে এবং দেশের প্রতি সে পরিপূর্ণাঙ্গভাবে নজরদারি রাখতে হবে। যেমন বিগত দিন বিএনপির আমলে দেখেছিলাম আমরা মতিউর রহমান নিজামী সাহেব তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, কিন্তু আজ এই যে 17টি বছর আমাদের কৃষি মন্ত্রণালয়ের যে মন্ত্রীরা যারা ছিল এবং যারা কর্মকর্তারা ছিল, মূল বিষয় হলো এরা কতটুকু দায়িত্ব পালন করছে কৃষি মন্ত্রণালয় থেকে, এইটাই হলো মূল বিষয়। আপনি তো আপনার চাষাবাদ যদি এই জমিনও না হয়, বাম্পার ফলন যদি না হয়, তাহলে দেশের খাদ্যের চাহিদা পূর্ণ হবে না। এটাই হলো মূল বিষয়। আসলে ওরা দেখা গেছে ওরা সরকারের টাকাগুলা ঠিকই ওনারা স্যালারি নিয়ে গেছে, কৃষি কর্মকর্তারা মন্ত্রিসভায় মন্ত্রীরা নিয়ে গেছে, কিন্তু আমাদের দেশের যদি একজন কৃষি মন্ত্রণালয়ের যে আপনার যে কৃষি কর্মকর্তারা যারা আছে যদি শুধুমাত্র শুট লাগায় যদি বসিয়া থাকে অফিসে, তাহলে আপনার কৃষি ফলন হবে না, দেশের চাহিদা পূর্ণ হবে না, দ্রব্যমূল্য কখনো আপনি আশা করতে পারেন না যে শিথিল হবে। সুতরাং আপনি দেখতে আমার দেশের যে মাটিগুলো আছে, কয় প্রকার মাটি আছে, 4-5 প্রকারের মাটি আছে। আমরা বলি যে আমরা বইয়ের ভাষায় পড়েছি এঁটেল মাটি, বেটেল মাটি, দোআঁশ মাটি, পলি মাটি ইত্যাদি অনেক মাটিগুলো আছে। আপনার কৃষি মন্ত্রণালয়ের কৃষি কর্মকর্তাদের উপর সেইটা হলো আপনি প্রত্যেকটি মাটিকে আপনি টেস্ট করতে হবে, দেখতে হবে যে কোন মাটির মধ্যে কোন ফসল ফলবে। এটি হলো মূল বিষয়। আপনার এঁটেল মাটিতে কোন ফসল ফলবে, পলি মাটিতে কোন ফসল ফলবে, দোআঁশ মাটিতে কোন ফসল ফলবে, আপনার কোন জায়গায় চাউল ধান ফলবে, কোন জায়গায় গম ফলবে, কোন জায়গায় সবজি ফলন হবে, কোন জায়গায় আপনার কোন ভূমিতে আপনার ওই পেঁয়াজ ফলন বাম্পার হবে, সেইগুলা ওইটা রিচার্জ করবে খারাপ, ওটা কৃষি মন্ত্রণালয় তাকে কৃষি কর্মকর্তাদের উপর সেই দায়িত্ব দেবে কৃষি মন্ত্রণালয় এবং থানায় উপজেলায়। আসলে দেখা যাচ্ছে আমাদের ওইখানে মাঠ জরিপে কৃষি মন্ত্রণালয় থেকে আপনার যদি এই আপনার উপজেলার মধ্যে যারা কৃষি কর্মকর্তারা ওরা তো একদিনও দেখে না পাওয়ার মধ্যে খাদা লাগাইতে, মাটি লাগাইতে, দোলা লাগাইতে। আপনি অফিসে বসে আপনি স্যালারি নিলেন আর সরকারকে লিস্ট দিলেন ওই করতেছে সেই করতেছে, আর টাকা আপনারা নিয়ে গেছেন। এর জন্য আজকে এই দেশ এগিয়ে যেতে পারে না। আজকে এই দেশের পরিস্থিতি এবং এই দ্রব্যমূল্য আপনি কীভাবে কমাইবেন যদি আপনার ফলন না হয়? যে দেশকে আপনি বিনাশ করে ফেলেছেন, বিনষ্ট করে দিয়েছেন আপনারা। এখন ওই লোকে আপনি যদি আমি বলতেছি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার দাবি হলো আপনি কৃষি মন্ত্রণালয়কে আপনি কী করতে হবে, এটাকে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা এই কৃষি মন্ত্রণালয় আপনারা এইভাবে আইন পাস করতে হবে যে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি ভূমিতে 1 ইঞ্চি ভূমি ওজনে কোথায় যেন খালি না থাকে, প্রত্যেকটি ভূমিতে চাষাবাদ হতে হবে। এবং এই চাষ হতে গিয়ে আপনার কী করণীয়, কীভাবে করতে হবে, সেই বিষয়গুলো আপনার এই আলোচনার মাধ্যমে আপনার এই কাজগুলো করতে হবে। আপনার প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি থানায় আপনাদের যারা অফিসার কর্মকর্তারা যারা আছে তাদেরকে আপনি তাদের উপরে আপনি করতে হবে, আপনার আইন প্রয়োগ করতে হবে, চাপ দিতে হবে যে আপনারা প্রত্যেকটি মাঠে গিয়ে কাজ করতে হবে। মাঠে আপনার কৃষক যার ভূমি আছে কৃষকের, সে কৃষক কেন ফসল বোনাইতেছে না? অনেক জায়গায় অনেক ভূমিগুলো আপনার দেখা যাচ্ছে যে আপনার কী হয়, ওই যে আমাদের বলে সিলেটের ভাষায় বটি এবং পাকাল থেকে যায়, ওইগুলা কেন বোনাইতেছে না কৃষকরা, সেটার দিকেও আপনার বলতে হবে। অনেকের টাকা নাই, তাকে টাকা দিয়ে আমার কৃষি মন্ত্রণালয়কে সাহায্য করতে হবে। যাদের সারের প্রয়োজন, বিষের প্রয়োজন, তাকে সার এবং বিষ দিতে হবে, তাকে কীটনাশকের ওষুধ দিতে হবে, সব কিছু। এবং তার অনেক সময় দেখা যাচ্ছে আজকে যে টাকাগুলো আমাদের দেশ থেকে লুটপাট করে যায়, টাকাগুলো যারা প্রচার করে নিয়ে গেছে, এই টাকাগুলো যদি আজকে আমাদের দেশের মধ্যে কৃষিখাতে ব্যয় করা হতো, আজকে আমার মনে হয়
এই দেশের মানুষ প্রথম চায় একটা বিষয় হলো যে প্রথম হইলো মানুষের খাদ্য নিরাপত্তা, খাদ্যর ব্যবস্থাপনা করা একটা দেশের মধ্যে। তারপর হইলো তার নিরাপত্তা চায়, তারপর তার একটা বাসস্থান নিরাপত্তার হতে হবে। এগুলা মানুষ চায়। প্রথমে তার খাদ্যর চাহিদাগুলো আগে পূর্ণ হতে হবে এই দেশের মধ্যে। আপনি যে টাকাগুলো আজকে যা অফিসাররা লুটপাট করে নিয়ে গেছে, এই দেশের সরকার লুটপাট করে নিয়ে বিদেশে পাচার করেছে, ওই টাকাগুলো যে আজকে এই কৃষিখাতে যদি ব্যয়িত, আমার মনে হয় আজকে আপনি 5-10 টাকা পেঁয়াজের কেজি খেতে পেতেন, আপনার 20-30 টাকা চাউলের কেজি খেতে পেতেন, আপনি মাছের দ্রব্যমূল্য, সবজির দ্রব্যমূল্য, সব কিছু দ্রব্যমূল্যগুলো আপনার শিথিল অবস্থায় তো কমে আসতো। কিন্তু আপনারা লুটপাট করে সব খেয়েই ফেলতেন, বিগত সরকার সব নিয়ে গেছে। এখন আপনার নতুন অবস্থায় আমাদের কি করণীয়? আমরা সামনের দিকে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এর জন্য আমার এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার বিশেষভাবে আমার আবেদন এবং অনুরোধ হলো, আপনি কৃষি মন্ত্রণালয়কে আপনি নজরদারি দেন এবং বর্তমানে আপনার এই যে আমাদের অনেক সরকারি চাকরিজীবীরা আছে যারা চাকরি করতেছে, তাদেরকেও আপনি বলবেন প্রত্যেকটি লোক যদি 2টা ঘন্টা যদি তার প্রত্যেকটি ফসলের মধ্যে এবং কৃষিখাতে যদি একটু 2টা ঘন্টা যদি সময় দেয়, তাহলে আমি আশা করি বিদেশে এরকম অনেক দেশে এরকম হয় যে আপনি অফিসে যাওয়ার আগে 2টা ঘন্টা আপনি কী করেন, ওই যে ছুটির সময়গুলো একটু কাজ করবেন, অফিসে যাওয়ার আগে একটু কাজ করবেন। এগুলা অন্য দেশে এরকম আইন আছে, আপনারা এগুলো যে আমাদের দেশে যদি এরকম পেক করা হয় আইনগুলা, আশা করি ইনশাল্লাহ আমাদের এই খাদ্যর চাহিদাগুলো পূর্ণ হবে এবং দ্রব্যমূল্যগুলো শিথিল হবে, সেটা আমি আশা আকাঙ্ক্ষা। এর জন্য আমি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার এই সামনে অনুরোধ হইল এই বিষয়গুলার যেমন খতিয়ে দেখার জন্য আমরা আশা আকাঙ্ক্ষা করি। তারপর আর কিছু বলার আছে ইনশাল্লাহ। জি, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে দেশের যে জনগণের নিরাপত্তা এবং পরিস্থিতি, কারণ আমরা জানতে চাইব যে বিগত সরকার প্রায় 17 বছরে দেশটা লুটেপুটে খেয়ে গিয়েছে। বর্তমানে দেশের মধ্যে অনেকে নিরাপত্তাজনিত কারণে ভুগছে। এ বিষয়ে বর্তমান সরকারের কাছে এবং কুরআন হাদিসের আলোকে প্রত্যেক মানুষের নিরাপত্তার বিষয়টা যদি একটু গুরুত্ব সহকারে বলতে। এটা অবশ্য এই যে আমাদের যে বর্তমানে যে আমরা বলতেছি, অনেকে বলতেছে আমরা নিরাপত্তা পেয়ে গেছি, স্বাধীন হয়ে গেছে, এটা আসলে এটা সঠিক নয়। এখন পর্যন্ত আমরা পরিপূর্ণাঙ্গ নিরাপত্তা নয়। কেন নয়? যেহেতু বিগত যে সরকারের আমলে যে আমলারা, কর্মকর্তারা, যারা প্রশাসনের লোকরা যারা চাকরি ছেড়ে গেছে, এবং এরা অনেকেই এই শেখ হাসিনার লোক ছিল এবং অনেক এই আওয়ামী লীগের ক্যাডাররা আমরা দেখছি যে প্রকাশ্য অস্ত্র নিয়ে তারা ঘোরাফেরা করেছে, ঠিক না? এখন দেখা যাচ্ছে আমি বলতে চাচ্ছি একটা কতটুকু অস্ত্র উদ্ধার হয়েছে, যারা অবৈধ অস্ত্র এই দেশে এনেছে, অনেক অস্ত্রগুলো রয়ে গেছে। এই অবৈধ অস্ত্র কোথায় নিয়ে রেখেছে সেইগুলোকে আপনি ভালোভাবে খুঁজতে হবে, আপনি ভালোভাবে আন্ডারগ্রাউন্ডে তল্লাশ করতে হবে। তল্লাশ করে আপনি প্রথম অস্ত্রগুলার উদ্ধার করতে হবে। আপনি নিরাপদ আপনি কি নিরাপদ ভাবতেছেন? লা কাল্লালা, আপনি কখনো নিরাপদ নয় যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আপনার এই দেশটাকে আল্লাহ এবং রাসূলের বিধান মেনে চলতে হবে। 1 নম্বর বিষয় হইলো। আর 2 নম্বর হইলো আপনি লেভেল ফিলিং ফিল্ড তৈরি করতে হবে। প্রথম আপনি অস্ত্রগুলাকে উদ্ধার করতে হবে। অস্ত্র, বৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্র, যাদেরকে এই 17টি বছর এই যে লাইসেন্স দেওয়া হয়েছিল বৈধভাবে, যেমন এমপি মন্ত্রীদেরকে, তারা বড় বড় ব্যবসায়ীদেরকে, যারা এই 17টি বছর হাসিনার অধীনে যারা ছিল, তাদের কাছ থেকে এই অস্ত্রগুলো আপনার বৈধ অস্ত্র আনতে হবে। আপনার তো অবশ্যই একটা লিস্ট আছে কারা কারা নিয়েছিল, লাইসেন্স করেছিল, এগুলাকে জমা করতে হবে। 2 নম্বর হইল যারা অবৈধভাবে অস্ত্র চালিয়েছে, ব্যবহার করেছে, কারা, এগুলাকে চিহ্নিত করে তাদের বাড়িতে আপনার কোথায় কীভাবে রেখেছে এগুলার তল্লাশ করতে হবে এবং অস্ত্রগুলাকে আপনার উদ্ধার করতে হবে। সুতরাং এই দেশে মিলিয়ন অবৈধ অস্ত্র আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে জায়গা আমাদের দেশে অন্য দেশ থেকে সেনাবাহিনীরা এইখানের মধ্যে, ইন্ডিয়া থেকে সেনাবাহিনী হাজার লক্ষ সেনাবাহিনী এই দেশের মধ্যে আসতে পারলো এই হিউম্যান রাইটসের অনুমতি ছাড়া, আপনার জাতিসংঘের অনুমতি ছাড়া এখানে ঢুকে ওই হাসিনার অধীনে, এইটা তো অবৈধ ছিল। সুতরাং এই দেশে কেউ তো কিছু বলে নাই, সম্পূর্ণ দেশের সিকিউরিটি গার্ড সবই তার ছিল। এবং ইন্ডিয়া থেকে কী অস্ত্র এসেছে, কী গেছে, কে আসছে, কে গেছে, আমরা কেউ মুখ খুলে কথা বলতে পারি নাই, আমরা কিছুই বলতে পারি নাই। তাহলে লক্ষ অস্ত্র এই দেশের ভিতরে রয়ে গেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণাঙ্গভাবে ক্লিন হার্ট অপারেশন না চালাইছেন, অস্ত্র উদ্ধার না করছেন, আপনি কখনো ভাবতে পারবেন না যে আপনি নিরাপত্তা আছেন বলে। আমার মনে হয় না। আপনি কি বলেন? এখন তারা অনেকের সুযোগ খুঁজতেছে যে আমরা কোনো না কোনো সুযোগে আমরা আবার কি করব, এই দেশেও আমরা নিরীহ মানুষের উপর হামলা করব। তারা কিন্তু এইটার কিন্তু একটা প্রচেষ্টা চালাইতেছে। এর থেকে উত্তরণের উপায়টা কি? এইটা উত্তরণের উপায় হলো, এখন আমাদের
দেশের যারা আমাদের বর্তমানে যারা আপনার উপদেষ্টা যে আছে আমাদের উপদেষ্টা তো বর্তমানে আর্মিদের নিয়ে দেশ চালাচ্ছেন। উপদেষ্টা আর্মিদেরকে নিয়ে দেশ চালাইছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা যারা সহকারী উপদেষ্টা সহ সবাই মিলে আপনার আর্মি ভাইদেরকে নিয়ে আপনার সবাই ঐক্যবদ্ধভাবেই আপনার এই ক্লিন হার্ট অপারেশন চালাইবে। আগে অস্ত্র উদ্ধার করতে, অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত আপনি কখনো নিরাপত্তা ভাবতে পারেন না, যে কোনো মুহূর্তে আপনার বিপজ্জনক হতে পারে, কি খাতার আপনার বলে খাতরা জিদ্দাং হইতে পারে, সবচেয়ে বড় বিপজ্জনক করতে পারে। সুতরাং আজকে আপনি নিরাপদ যদি ভাবতে চান, নিরাপদ হতে চান, তাহলে অস্ত্রগুলাকে আপনার তল্লাশ করে ঘরে ঘরে গিয়ে কোথায় কে কী করেছিল অস্ত্রগুলাকে উদ্ধার করতে। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন ভবিষ্যতে? ইনশাআল্লাহ আমরা তো শুধু আমি নয়, আমরা বলতে পারি শুধু দেশটা তো আমরা যারাই রাজনীতি করবো যা কিছু আমরা দেশের জন্য, জাতির জন্য, আল্লাহ এবং রাসূলের আল্লাহর জন্যই আমরা সব করব। আর আল্লাহর জন্য মানে আল্লাহ বলতেছে তোমরা যা কিছু করো মানুষের জন্যই তো করবে। আচ্ছা, মূল বিষয় হচ্ছে এইরকম একটা সুশীল সমাজ হবে, সুশীল দেশ হবে, যেমন পরিপূর্ণাঙ্গভাবে এই দেশের মানুষ সবাই যেন তার খাদ্যটা আগে খাদ্যর প্রথম হইলো খাদ্যর চাহিদাটা সবাই যেন পূর্ণ হয়, তারপর তার নিরাপত্তা পূর্ণ হয়, তারপর যেন তার যার বাসস্থান নাই তার একটা বাসস্থানের ব্যবস্থাপনা করে দেওয়া, যার জব নাই চাকরি নেই তার একটা চাকরির ব্যবস্থাপনা করে দেওয়া, এগুলো হলো সবচেয়ে বড় বিষয়। আর আমি বলেছি যে কৃষিকাজ আজকে অনেক দরিদ্র কৃষকরা আছে, তার দিকেও আপনার লক্ষ্য করতে হবে সে কী করতেছে। অনেকে তো বড় লম্বা স্যালারিগুলো নিয়ে যায়, কিন্তু অনেক কৃষক আছে কিন্তু সে তো আর স্যালারি পায় না। সুতরাং তার দেখা যায় যে আমাদের বাসায় বলে এক সাইড বীজে এক সাইড শুকায়। সুতরাং 1 কেজি গরুর মাংস নিয়ে অনেক কৃষকরা খেতে পারে না, যারা সরকারি জব করে সে ঠিকই নিতে পারে। এর জন্য ওই কৃষকদেরকে আগে আপনি গুরুত্ব সহকারে আগে কৃষকদেরকে আপনি মূল্যায়ন করতে হবে। ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে, শান্তি চলে আসবে। আর প্রত্যেকটি মানুষ আগে আল্লাহ এবং রাসূলের বিধানকে মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কমান্ড মানবে না, বিধান মানবে না, ইত্তাকুল্লাহ করবে না, আল্লাহকে ভয় করবে না, ততক্ষণ পর্যন্ত আপনার শান্তির আশা করতে পারে না। কোনো একটা আজকে আমি যদি বলি তখন কথাটা অন্যরকম হতে পারে। সুতরাং আসলে মূল বিষয়টা হইল কোরআন সম্পর্কে আগে জানতে হবে, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান হইল গেজেট কোরআনে করিম। এই কোরআনে করিম সম্পর্কে যদি কোনো মানুষ পরিপূর্ণ বুঝতে পারে বা জানতে পারে, আসলে এই ব্যক্তি অন্যায় করতে পারে না যদি তার ভিতরে ইত্তাকুল্লাহ থাকে। বুঝার পরে জানার পরে যদি পূর্ণাঙ্গ ইত্তাকুল্লাহ, অনেক মানুষ আছে সে তো কোরআনের বিধিমালা সম্পর্কে জানে না। দেখা যায় এমপি মন্ত্রী ওখানে আসছিল, আগে তো ছিল বড় বড় আপনার এই দেখা গেছে বিসিএস ক্যাডার ছিল, ডক্টর ফার্স্ট ছিল, কিন্তু ওইগুলাতে তো কোনো মূল্যায়ন হলো না। এরা তো চুরি ডাকাতি করে সব চলেই গেছে। কিন্তু অনেক লোক আছে যারা গেছে স্বল্প বিদ্যায় তার ছিল, এই 5 ওয়াক্তের সালাত আদায় করছে, ক্ষেত খামারে কাজ করছে। সুতরাং এ তো চুরি করে নাই, এ ডাকাতি করে নাই। ডাকাতি কারা করছে? বড় বড় শিক্ষিত নামে যারা শিক্ষিত বলছে আমি মাস্টার ডিগ্রি ওই ডিগ্রি, এরাই চুরি করেছে মূলত। এর জন্য আপনার এই দেশকে আমি সবচেয়ে এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আসলে আপনি দেখেন এই দেশকে এখন যদি এই দেশের শান্তি যদি চান, তাহলে আপনার যে ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কেও বুঝবে, তাকেও আপনার হাদিস কোরআন সম্পর্কে যারা বলে আল্লাহকে ভয় করবে, আচ্ছা এটার দিকে এই বিষয়টারও আপনার দেখতে হবে, ইত্তাকুল্লাহ থাকতে হবে। আমি বলতে শুধুমাত্র আলিম সমাজের লোকরা বোঝে এইরকম না, প্রত্যেকটি মানুষের জন্য, নর নারীর জন্য ওই লোকে আল্লাহ এবং রাসূলের বিধানকে জানা এবং বোঝা, আর এটার উপরে আপনার কী করা, পরিচালনা করবা, নিজে চলবে এবং অন্যকেও তাগিদ দিবে চলার জন্য। এইটাই হইল। খালি আলিমরা জ্ঞানের জন্য তো কোরআন নাজিল হয় নাই। গোটা কোরআন নাজিল হয়েছে বিশ্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দায়ের জন্য, বিশ্বের জন্য। উনি বিশ্ব নবী, তো সবার জন্যই তো এটার দায়িত্ব। রাসূলকে আমাদের, আল্লাহর নবীকে আমাদের করতে হবে, আমাদের ফলোইং করে চলতে হবে। এটাই হলো মূল বিষয়। জাযাকাল্লাহুম খায়রান। আর কিছু? ধন্যবাদ আপনাকে আজকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।